আর সন্ধ্যেবেলাতেও এখানে কোনো দোকানপাট বসছে না, পুরো সি বিচ দেখতে পাচ্ছি কেমন ফাঁকা। আমরা আজকে যাব চন্দ্রভাগা, কোনার্ক টেম্পল। আমরা এই মুহূর্তে সূর্য মন্দিরে প্রবেশ করেছি, কোনার্ক সান টেম্পল যেটা বলছে। এত বৃষ্টি পড়ছে, ভালো করে কিছু দেখতেই পাচ্ছি না, সব লুকিয়ে গেছে। পুরীতে আজ আমাদের দ্বিতীয় দিন। আমাদের হোটেলটা পুরীর বিচ থেকে পায়ে হেঁটে 1 মিনিটও নয়। হোটেল থেকে বেরিয়েই বাঁদিকে ওই যে দেখছো পুরীর বিচ। দাঁড়াও একটু জুম করি, তাহলে আরো ভালোভাবে দেখতে পাবে। হোটেলটার নাম ছিল হোটেল অ্যাপোলো। বাকি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা আগে পুরী এসেছে তারা নিশ্চয়ই জানে পুরীর বিচে যেতে কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই। ভোর, দুপুর বা রাত সে যাই হোক না কেন, সময় যে কখন নদীর স্রোতের মতো বয়ে যায় তা বোঝাই যায় না। 4 তারিখ থেকে একটা প্রোগ্রাম আছে এখানে, একদিনেরই প্রোগ্রাম, কিন্তু তবুও ভিআইপি আসছে, যার জন্য 4-5 দিন আগে থেকে সব কিছু বন্ধ রয়েছে। আর সন্ধ্যেবেলাতেও এখানে কোনো দোকানপাট বসছে না, পুরো সি বিচ দেখতে পাচ্ছি রোজ ফাঁকা। আর এই সাইড ওই সাইড কোনো দিকে মানে পুরো স্বর্গদ্বার, যেখানে আমরা আছি স্বর্গদ্বার বিচে, কোনো জায়গাতেই কোনো দোকান নেই। এত একটা দোকান থাকতে সেই দোকানের মধ্যে কোনো দোকানই নেই, পুরো সি বিচ ফাঁকা। এই যে সব দোকানগুলো দেখছো, এখানে সব দোকান থাকে, সেগুলো সব ফাঁকা, কোনো দোকান নেই। শুধুমাত্র হাতে করে যারা জিনিসপত্র নিয়েছে, জিনিসপত্র বিক্রি করছে তাদের দোকান আছে, বাকিগুলো সব তুলে দিয়েছে। ওইদিকে আরও দোকান আছে, ওই সাইডগুলো যেগুলো সবই বন্ধ আছে। পুরীর আবহাওয়া কিন্তু খুব মজাদার, তখনই রোদ, তখনই মেঘ, আবার তখনই বৃষ্টি। আমরা যখন গেছিলাম তার 2-1 দিন পরেই পুরীর বিচে কোনো প্রোগ্রাম ছিল, আর সেই প্রোগ্রামে আমাদের দেশের কয়েকজন ভিআইপি আসার কথা ছিল। তাই এই যুদ্ধজাহাজগুলো বারবার সমুদ্র তটে ঘোরাঘুরি করছিল। যদি কোনো গণ্ডগোলের আভাস পায় তাহলে তারা আগের থেকেই ব্যাপারটা সামলে নিতে পারে। এখন বাজে সকাল প্রায় 7টা, বাইরে একটু বৃষ্টি শুরু হয়েছে। আমাদের সাইট সিন করার কথা আছে, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে তা মনে হয় না যে ভালোভাবে সাইট সিনগুলো করতে পারবো। আমরা আজকে যাব চন্দ্রভাগা, কোনার্ক টেম্পল, তারপরে সব লেখা আছে এখানে ধৌলগিরি, লিঙ্গরাজ টেম্পল, কেদারগৌরী, মুক্তেশ্বর, সিদ্ধেশ্বর, খণ্ডগিরি, উদয়গিরি, নন্দনকানন। কিন্তু বৃষ্টির লেগে মনে হয় ভালোভাবে দেখাশোনা ঠিকঠাক হবে না, দেখা যাক কত কী হয়। গাড়ি একটা বুক করেছি পার্সোনালভাবে, লোকাল গাড়িতে যাচ্ছি না। বৃষ্টি একদমই ধীরে ধীরে পড়ছে, হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু রাস্তার দিকে তাকালে বুঝতে পারবে যে রাস্তাটা ভিজে গেছে। দূরের সাইট সিন তোমরা বাসেও করতে পারো বা পার্সোনালভাবে গাড়ি বুক করেও করতে পারো। বাসে 2 রকম ব্যবস্থা আছে, এক নর্মাল সিট যার ভাড়া 250 টাকা, আর একটা আছে পুশব্যাক সিট যার ভাড়া 400 টাকা। পুরীতে কিন্তু সব কিছুরই ভাড়া সিজন হিসেবে কম বেশি হতে থাকে। যদি তোমাদের সাথে কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো ছোট বাচ্চা থাকে তাহলে আমি বলবো পার্সোনাল কার বুক করাটাই বেটার, কারণ এতে ভাড়াটা হিসাব করে দেখলে খুব একটা বেশি হয় না। গাড়িটা হোটেল থেকে অ্যারেঞ্জ করে দিয়েছিল, যার ভাড়া পড়েছিল 3200 টাকা। আমরা ছিলাম 6 জন, মানে পার হেড ভাড়া পড়েছিল 500 টাকার কাছাকাছি। দেখতে দেখতে আমরা 5 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যাই স্যান্ড আর্ট মিউজিয়ামে। এটা প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে, আর এখানকার এন্ট্রি ফি মাত্র 30 টাকা। 2018 সালের 4 ফেব্রুয়ারি রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মহেশ্বর মহন্তি এবং রাজ্য সরকারের অন্যান্য উল্লেখযোগ্য কর্মকর্তারা এই মিউজিয়ামের উদ্বোধন করেন। মিউজিয়ামে 5000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত একটা অস্থায়ী কাঠামো রয়েছে। অস্থায়ী বলছি এই কারণে ভিতরের স্ট্যান্ডার্ডগুলি বিভিন্ন সময়ে কিন্তু চেঞ্জ হতে থাকে। বালি, জল ও এক প্রকার আঠা দিয়ে তৈরি এই সব স্ট্যান্ডার্ডগুলোকে সবসময় রোদ থেকে বাঁচিয়ে ছায়ার মধ্যে রাখতে হয়, যাতে এগুলো নষ্ট না হয়ে যায়। মিউজিয়ামে প্রদর্শিত কিছু বিশেষ স্ট্যান্ডার্ড, যেমন প্রবেশপথে ভগবান জগন্নাথ দেবের রঙিন বালি দিয়ে তৈরি মূর্তি, তাছাড়াও মহাত্মা গান্ধী, তাজমহল, ভগবান বুদ্ধ, যীশুখ্রিস্ট, আরও অনেক আছে, সবের তো আর নাম বলা সম্ভব নয়। আবার কিছু স্ট্যান্ডার্ড 15-20 ফুট উঁচু, যা কোনো প্রকার বহিরাগত সহায়তা ছাড়াই দাঁড়িয়ে আছে। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা একটা হোটেলে ব্রেকফাস্ট করেছিলাম। ড্রাইভার সাহেব বলল ব্রেকফাস্ট করার হলে এখানেই করে নিন। যেদিকে আমরা পরের সাইট সিন করতে যাচ্ছি সেদিকে কিন্তু ভালো হোটেল নেই। আমরাও আর 5টা মানুষের মতো ড্রাইভারের কথায় এসে এই হোটেলে পুরি আর মশলা ধোসা খেয়েছিলাম। পরে গাড়িতে যেতে যেতে ভাবছিলাম আমরা তো যাচ্ছি ভুবনেশ্বর, মানে ওড়িশার মেন সিটির দিকে, সেদিকে কি কোনো ভালো খাবারের হোটেল নেই?
বুঝতে পারলাম ড্রাইভারের সাথে হোটেলওয়ালার কোনো সেটিং আছে। সে যাই হোক, চন্দ্রভাগা সি বিচে পৌঁছে দেখি এ তো পুরো ফাঁকা। যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করে তাদেরকে হয়তো এই জায়গাটা একটু ভালো লাগতে পারে, তবে আমার মতে এর থেকে পুরীর গোল্ডেন সি বিচটা অনেক ভালো। পুরী থেকে 35 কিলোমিটার আর ভুবনেশ্বর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত কোণার্ক সূর্য মন্দির পুরীর সাইট সিনগুলোর মধ্যে অন্যতম। আমরা এই মুহূর্তে সূর্য মন্দিরে প্রবেশ করেছি, কোণার্ক সান টেম্পল যেটা বলছে। অনেকটা দূরে, প্রায় হাঁটতে হবে 3 কিলোমিটার 4 কিলোমিটার পর্যন্ত, তাই বললো ওরা। দেখি কতটা দূর হয়। একটা মানুষ পিছন থেকে এই কথাটা বলে উঠল, সূর্য মন্দির এখান থেকে খানিকটা দূর, গাইড না নিলে দেখতে ও বুঝতে কিছুই ভালোভাবে পারবেন না। যারা পুরী বেড়াতে আসে তারা তো এই সূর্য মন্দির দেখেই, তাছাড়াও দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা এই কোণার্ক সূর্য মন্দির দেখতে আসে। মেন সূর্য মন্দিরে যাওয়ার আগে একটা মিউজিয়াম আছে যেটা 1968 সালে চালু হয়েছিল, যার এন্ট্রি ফি 30 টাকা করে, আর এটা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এই মিউজিয়ামের ভিতরে তোমরা যা কিছুই দেখবে সেগুলো সবই মেন সূর্য মন্দিরের ভিতরে পূর্বে ছিল। এখন সেগুলো সবই এখানে রাখা হয়েছে, কেননা মন্দির কর্তৃপক্ষদের পক্ষে সেগুলোকে সূর্য মন্দিরের ভেতরে ভালোভাবে মেনটেন করা সম্ভব হচ্ছিল না। মেন সূর্য মন্দিরেও প্রবেশ করতে কিন্তু টিকিট লাগে, যার মূল্য 40 টাকা পার হেড। এই সূত্রে বলে রাখি, পুরীর দূরের যে সাইট সিনগুলো তোমরা করবে তাদের মধ্যে সবথেকে বেশি সময় লাগে এই সূর্য মন্দির ও নন্দনকাননে। তাই তোমরা কিন্তু ঠিকঠাকভাবে টাইমটা ম্যানেজ করে নিও। আমার মতে 40-50 মিনিট এখানে দিও, আর নন্দনকাননে প্রায় 2 থেকে 3 ঘন্টা দিও। যাই হোক, এর আগে কিন্তু আমি এরকম কোনো ঐতিহাসিক স্থাপত্য ঘুরে দেখিনি, হয়তো তার জন্যই আমাকে কিন্তু এই সূর্য মন্দির ভীষণ ভালো লেগেছে। এই মন্দিরটা 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব নির্মাণ করিয়েছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। এটার উচ্চতা প্রায় 857 ফুট। ওড়িশা ও দ্রাবিড় স্থাপত্যরীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরের বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহের 7 দিন। 12 জোড়া বিশাল চাকার ওপর মন্দিরটি নির্মিত। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভেতরের দ্বারগুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে। এছাড়াও এখানে নৃত্যকক্ষ, ছায়াদেবী মন্দির এবং মায়া মন্দির রয়েছে। এটা হচ্ছে ছায়াদেবী মন্দির। আমরা তো গাইড না নিয়ে ভুল করেছিলাম, তোমরা পারলে একটা গাইড নিও, তাহলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আরও বিস্তরভাবে জানতে পারবে। সূর্য মন্দির থেকে বেরোলেই তোমরা সেখানে একটা বেশ ভালো পুরীর মতো বাজার দেখতে পাবে। চাইলে লোকাল হ্যান্ডমেড অথেন্টিক জিনিসপত্র কিনতে পারো। তাছাড়াও খাবার দাবারের দোকান অনেক রয়েছে এখানে। ড্রাইভার সাহেবের কথাটা মনে পড়লো এখন, এদিকে নাকি ভালো খাবার দাবারের দোকান পাওয়া যাবে না। সে যাই হোক, 1 থেকে 1.5 কিলোমিটার পাহাড়ের রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে যাই ধৌলগিরি মন্দির বা শান্তিস্তূপে। ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে দয়া নদীর তীরে অবস্থিত ধৌলগিরি শান্তিস্তূপ পুরীর একদিনের সাইট সিনের অন্যতম আকর্ষণ। 1970 সালে জাপান এবং ভারতীয় বৌদ্ধ সংঘের সমন্বিত চেষ্টায় এই সাদা রঙের বৌদ্ধ শান্তিস্তূপটি নির্মাণ করা হয়। আনুমানিক 261 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক তখনকার কলিঙ্গ অর্থাৎ আজকের ওড়িশা রাজ্যের উপর আক্রমণ করেন। সেই যুদ্ধে তিনি জয়লাভ করেন এবং সিংহাসনের লোভে তিনি চণ্ডালে পরিণত হন। তিনি তার সমস্ত ভাইদের হত্যা করেন যারা এই সিংহাসনের দাবিদার ছিলেন। কলিঙ্গ যুদ্ধে প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ মারা যায় এবং এই স্থানীয় দয়া নদীর জলের রং লাল হয়ে যায় মানুষের রক্তে। কলিঙ্গ যুদ্ধে অশোক জয়লাভ করলেও যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ভয়াবহতা অশোকের মনে গভীর প্রভাব ফেলে, যার ফলে অশোক যুদ্ধ ত্যাগ করে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং বাকি জীবন বৌদ্ধ ধর্মের প্রচার ও শান্তি স্থাপনের চেষ্টা করেন। তার বিশাল সাম্রাজ্যে শান্তিমূলক কাজকর্মের স্বীকৃতি তাকে রাজা অশোক থেকে সম্রাট অশোকের খ্যাতি এনে দেয়। শান্তিস্তূপের দেওয়ালে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে। এই ধৌলি শান্তিস্তূপের পাশেই রয়েছে একটি শিব মন্দির। তোমরা চাইলে এই শিব মন্দিরে পুজো দিতেও পারো এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের লাভও নিতে পারো। শিব মন্দির ছাড়াও এখানে বেশ কয়েকটা ছোট ছোট মন্দির রয়েছে। লিঙ্গরাজ মন্দিরের ভিতর পুরীর মন্দিরের মতো কোনো ফোন, ক্যামেরা বা ইলেকট্রনিক জিনিস অ্যালাউ নেই। আর আমাদের গাড়িটাও মন্দির থেকে বেশ খানিকটা দূরে পার্ক করেছিল। গাড়িতে আমরা আমাদের মোবাইল এবং ব্যাগপত্র রেখেছিলাম, তাই কাছের থেকে মন্দিরের কোনো ভিডিও আমার কাছে নেই। অন্য কোনো সময় যদি এই মন্দিরে আবার যাই তাহলে সেই ব্লগ বানিয়ে তোমাদের ভালোভাবে দেখাবো। এই বৃষ্টি কিন্তু সকাল থেকে এখনও পর্যন্ত আমাদের স্বাদ ছাড়েনি। নন্দনকাননে পৌঁছাতে আমাদের প্রায় 2:45 বেজে যায়। আর এখানেই পুরীর সাইট সিনগুলোর মধ্যে সবথেকে বেশি সময় লাগে। আর জানুয়ারি মানেই তো
বিকেল 5টাতেই সন্ধে লেগে যায়। একটা চিড়িয়াখানা ভালোভাবে ঘুরে দেখতে হলে কম করে হলেও 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তাই তোমাদের বলছি বাকি সাইট সিনগুলোতে একটু কম সময় দিও, যাতে এখানে তোমরা একটু বেশি সময় দিতে পারো এবং ভালোভাবে চিড়িয়াখানাটা ঘুরে দেখতে পারো। এখানকার টিকিট মূল্য ছিল 30 টাকা করে, আর আমরা একটা গাড়ি এবং গাইডও বুক করেছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল আর বাচ্চা করে নিয়ে কাদায় কাদায় চিড়িয়াখানা 2-3 ঘন্টা ঘুরে আমাদের দেখা সম্ভব ছিল না। আমাদের গাইড চার্জ এবং গাড়ি ভাড়া নিয়েছিল একসঙ্গে 880 টাকা। আগের সাইট সিনগুলোতে দেরি হয়ে যাওয়ায় আমরা উদয়গিরি ও খণ্ডগিরি যেতে পারিনি। আর তাছাড়াও আয়ুষ চিড়িয়াখানা দেখার জন্য এত বিরক্ত করছিল, আমরা আর অন্য কোনো জায়গার যাওয়ার চেষ্টাও করিনি। এই চিড়িয়াখানাটি 1960 সালে চালু হয়, যা 362 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে পশু পাখি ছাড়াও বিভিন্ন ধরনের গাছপালাও রয়েছে। 2022 সালের গণনা হিসাবে 161 প্রজাতির মোট 412টি প্রাণী ছিল এখানে, যার মধ্যে 48 প্রজাতির স্তন্যপায়ী, 7টি প্রজাতির পাখি, 30টি প্রজাতির সরীসৃপ এবং 6 প্রজাতির উভচর প্রাণী। আমি তোমাদের বলবো 1টা থেকে 1:30টার মধ্যে চিড়িয়াখানায় পৌঁছে যাও। গাইড না করে চিড়িয়াখানার মধ্যে ম্যাপটা ভালো করে দেখো, তারপর নিজেরাই ঘুরে ঘুরে চিড়িয়াখানাটা ভালোভাবে দেখো। গাইড কিন্তু তাড়াহুড়ো করে তোমাদের চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেবে। এত বৃষ্টি পড়ছে, ভালো করে কিছু দেখতেই পাচ্ছি না, সব লুকিয়ে গেছে। আর তখন একটু সন্ধে সন্ধে হয়ে গেছিল। অনেক পশু পাখি তাদের গুহার মধ্যে ঢুকে গেছিল। গুহা বলতে জীবজন্তুগুলোর জন্য যে নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা আছে, তার মধ্যে তাদের জন্য ছাউনি দিয়ে ঘরের মতো স্ট্রাকচার করে দেওয়া হচ্ছে, যাতে জীবজন্তুগুলো রাত্রিবেলায় বা ঝড় বৃষ্টি এলে ওখানে আশ্রয় নিতে পারে। পুরীর সেকেন্ডে সাইট সিনে আমরা যা দেখেছি তা সবই তোমাদের দেখালাম, শুধুমাত্র উদয়গিরি আর খণ্ডগিরি বাদে। আমরা তো ঠিকঠাকভাবে টাইম ম্যানেজ করতে পারিনি বলে ওই জায়গা দুটো দেখা হয়নি। তোমরা কিন্তু টাইমটা তোমাদের মতো ম্যানেজ করে নিও। সবার তো আর বারবার পুরী যাওয়া হয় না। আমিও যে আর কোনোদিন যেতে পারবো কি না তার তো আর ঠিক নেই। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর তোমরা এখনও পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো, তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বেশ, তাহলে টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে।